কোনো উপায় ছিল না বাবা, তোকে তোকে জেল থেকে বাঁচাবার জন্যই এ কাজ করতে হয়েছে। কেন, কি জন্য একটি বার আমার সাথে পরামর্শ করলে না তোমরা? ছি 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 ছি, আমার জন্য একটা কচি মেয়ের আশা আকাঙ্ক্ষা, জীবনের স্বপ্ন এইভাবে তোমরা মাটির সাথে মিশিয়ে দিতে পারতে? মেয়েটাকে বলি দেওয়ার আগে কেন তোমরা আমার সাথে পরামর্শ করলে না? আমি কি মরে গেছি? কেন কেন তোমরা আমার সাথে পরামর্শ করলে না? কেন একটা বার আমাকে জিজ্ঞাসা করলে না? তুমি তুমি আমার স্নেহময় বাবা, তুমি একটা বিবেকহীন কসাই। আজ থেকে আমি তোমাকে আর শ্রদ্ধা করব না, করব ঘৃণা। হ্যাঁ হ্যাঁ, ঘৃণা করব। ঘৃণাই তোমাদের একমাত্র প্রাপ্য। আমার বুকে তোমাদের শ্রদ্ধার আসন নেই, আমি তোমাদের ক্ষমা করতে পারছি না। তুমি শান্ত হও দীপুদা, তুমি শান্ত হও। সঞ্জয় সেন আর সাত করে নেন্দি ষড়যন্ত্র করে। সঞ্জয় সেন, সঞ্জয় সেন, সঞ্জয় সেন, আমি ইষ্ট দেবতার নামে শপথ করে বলছি, ওই সঞ্জয় সেনের ওপর যদি আমি চরম আঘাত হানতে না পারি, এই সমাজে আমি মুখ দেখাবো না। আর ওই 7 কোটি নন্দীকে আমি বুঝিয়ে দেব, 20 শতাব্দীর যুব মানুষ এই অপমানের পাল্টা প্রতিশোধ দিতে জানে। পিছু দেখো না রমা, পিছু দেখো না, আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না। আমার বুকের মধ্যে জ্বলছে খান্ডবের দাবানল, রক্তে বলছে ঘূর্ণিঝড়ের আভাস। মানুষ থেকে হয়ে যাবো আমি জানোয়ার, আমি নেমে যাবো নরকের অন্ধকারে। আমার কচি বোনটা একটা লম্পট বৃদ্ধের হাতে তার বাহু বন্ধনে হাহাকার করে বসছে, তার আকুল আর্তনাদ আমি শুনতে পাচ্ছি। চলে যাচ্ছে, এই বুকটা আমার চলে যাচ্ছে রবা। আমি বুঝি উন্মাদ হয়ে যাব, আমি বুঝি পাগল হয়ে যাব। দীপা, আমার স্নেহের দীপা, আমার অনুরোধ, কারো অনুরোধ আমি শুনবো না, কারো আদেশ আমি মানবো না। কি দিয়েছে এই সমাজ, কি দিয়েছে এই রাষ্ট্র, কি দিয়েছে এই বন্ধ সমাজ? বিনা লাঞ্ছন, অবহেলা, অপমান ছাড়া আর কি দিয়েছে বন্ধ সমাজ? এই সমাজকে আমি বিষিয়ে তুলব, রাষ্ট্রের ঘরে ঘরে দরিদ্র করব এক সমাজ বিরোধী মস্তান। জনজীবনকে আমি ক্ষত বিক্ষত করে দেব। যারা আমাকে এই সমাজে সসম্মানে বাঁচতে দিলে না, যারা আমার বোন দীপাকে এই সমাজে সসম্মানে বাঁচতে দিলে না, আমি তাদের কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে না। দীপক মরে গেছে বাবা, দীপক মরে গেছে। তার মরা মন থেকে নতুন করে নিয়ে জন্ম নিয়েছে এক হিংস্র দানব। আমি তো মরবই, মরার আগে এই সমাজ রাষ্ট্রের ভিতরটা ধরে প্রচন্ড ভাবে একটা নাড়া দিয়ে দেব। আমি একটা জ্বলন্ত বারুদ, শুধু একটা দেশের কাঠি জ্বালিয়ে দেব, জ্বালিয়ে পুড়িয়ে এই মানুষরূপী সমাজটাকে আমি ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। আজ থেকে এই সমাজ রাষ্ট্রের বিরুদ্ধে শুরু হলো এই দীপকের নতুন জিহাদ, জিহাদ, জিহাদ। তোর কথাও শুনবে। ভগবান আমাকে মেরে রেখেছেন,
দীপুই দীপুই আমার আশা ভরসা, সে আশাও যদি শেষ হয়ে যায়, মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ নেই, কোনো পথ নেই, কোনো পথ নেই, কোনো পথ নেই। একটু আগে যে মানুষটা ঘর বাঁধার স্বপ্ন দেখলো, 5 মিনিটের মধ্যে তার স্বপ্নগুলো যেন চুরমার হয়ে গেল। শান্ত মানুষটা হঠাৎ যেন অশান্ত হয়ে উঠলো। ওর মনে তুমি শান্তি দাও ঠাকুর, ওর মনে তুমি শান্তি দাও, শান্তি হ্যালো, नींद नहीं आँखी पाते, नींद नहीं आँखी पाते, आमियो एकाकी तुमियो एकाकी, आज ये बादल राते, नींद नहीं आँखी पाते, नींद नहीं आँखी पाते। ডাকিছে দাদরি মিলন ত্রিয়াসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে, ডাকিছে দাদরি মিলন ত্রিয়াসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে, পল্লী বধূ বিরহ বধূরে মধুর মিলন সম্বাসে, আমারও যে সাত পরশার রাত কাটাই না তের সাথে, নীদ নাহি আঁখি পাতে, নীদ নাহি আঁখি পাতে। এই গানের অর্থটা কি আমাকে বুঝিয়ে বলো তো নতুন বউ, বলো বলো কেন গাইছো এই বিরহের গান? আমি কি ঘাসে মুখ লাগে? হ্যাঁ হ্যাঁ, আমি কিছুই বুঝি না। হ্যাঁ শালা যখনই যখনই দেখি তখনই চোখে খেজুর গাছের ঝর্ণা বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে। বলতে হবে, বলতে হবে তোমার কি দুঃখ, আমি তোমাকে কি দুঃখে রেখেছি? হ্যাঁ কেন কান্নাকাটি? যখনই দেখি তাহলে প্যান 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 করে চোখ দিয়ে গড় গড় করে জল বয়ে যায়। হ্যাঁ তুমি অযথাই মাথা গরম করছো, আমি তো কোনো অভিযোগ করিনি। তুমি দয়া করে আমাকে যদি বিয়ে না করতে, তাহলে যে আমার দাদার জেলেই ছিল অপসারিত। তোমার এই মুহূর্তের কথা আমি জীবনেও ভুলবো না। সে কৃতজ্ঞতা তোমার আছে? হ্যাঁ তোমার ভাইকে ছাড়িয়ে আমি গু খেয়েছি। হ্যাঁ? কাল নাকি বৌমা নিয়ে দাঁড়িয়েছিল ওই সঞ্জয় বাবুকে খুন করার জন্য। হ্যাঁ আমার দাদা? হ্যাঁ তোমার দাদা, তোমার আগুন বেকারদের দলে যোগ দিয়ে পুরো ওয়াগন ভাঙছে, ওয়াগন ভাঙছে। হ্যাঁ
আবার নাকি লোকের কাছে বলে বেড়াচ্ছে আমার দাদা আমাকেও খুন করবে। হ্যাঁ, আমি তোমাকে বলে রাখলাম নতুন বউ, আমার পিছনে লাগতে এলে শালার বাপের নাম আমি খগেন করে ছাড়বো। হ্যাঁ, আমার নাম সাতকড়ি নন্দী। হ্যাঁ, যারই এতে লাগে তাকে ইয়ে করে আমি ছেড়ে দেবো। আমার দাদা হ্যাঁ, তোমার দাদা। আমার দাদা শেষে এত নোংরা কাজে নেমে গেল, কিন্তু আমার দাদা তো এমন ছিল না। তুমি দয়া করে দাদাকে একবার আমার কাছে এনে দেবে, আমি তাকে বুঝিয়ে বলবো যার মাথার উপর বৃদ্ধ মা বাবা, সে কি করে ওই বৃদ্ধের সঙ্গে পাঞ্জা লড়তে যায়। নতুন বউ, আমি দাদার পায়ে ধরে অনুরোধ করে বলবো, কার উপর অভিনয় করে তুমি নিশ্চিত মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ছো দাদা। তুমি শিক্ষিত মানুষ হয়ে কেন তুমি এ কাজ করছো? কেঁদো না নতুন বউ, কেঁদো না। আমি কথা দিচ্ছি নতুন বউ, যত টাকা লাগে, হ্যাঁ, যত টাকা লাগে তোমার ভাইকে আমি দেবো। একটা দোকান করে খেতে তো পারবে। তোমাকে আমি কত ভালোবাসি দীপা, সে তুমি বুঝবে না দীপা। এই তোমাকে আমি ইয়ের মধ্যে, তোমাকে আমি এই বুকের মধ্যে ধরে রাখবো। ছাড়ো বলছি, ছাড়ো। কেন ছাড়বো? তুমি আমার বিয়ে করাবো। ছেড়ে দাও পশু। আমি পশু? কি বললি হারামজাদি? ইতরের মেয়ে, এই স্বামীকে তুই বললি মেয়ের হাড় গুঁড়ো বাঁচার ছাল তুলে দেবো না আমি সাতকড়ি নন্দী, নেতা মারা পুরুষ না, বাঘের বাচ্চা। হ্যাঁ, চাপড়ে একটা ছাল তুলে দেবো না। গায়ের জোরে তুমি আমার দেহটা পেতে পারো, কিন্তু আমার এই মনটা তুমি কোনোদিন পাবে না। আইনের দোহাই দিয়ে চাইতে পারো তুমি স্বামীত্বের অধিকার, কিন্তু স্ত্রীর অধিকার তুমি কোনোদিন পাবে না। আজ আমি কুমারী, আর ওই কুমারী থেকে চিতায় যেতে চাই। অল্প বয়সের মেয়ে বিয়ে করে আমি খেয়েছি। এই হারামজাদিকে বিয়ে করে আমি খেয়েছি। খুন করে ফেলবো। আমি তোরে মেয়েকে আমি খুন করে ফেলবো। রে, আমি কি ভুল করেছি? আমি গু খেয়েছি। কি ব্যাপার নন্দী মশাই? হ্যাঁ, মাথায় হাত দিয়ে বসে আছেন যে? বাবু এক্ষুনি আপনাকে দেখা করতে বলেছেন যে? আমি রাত্রে যেতে পারবো না। ও, নতুন বউ পেয়ে হ্যাঁ খুব মজায় আছেন দেখছি। মাথা আমার গরম আছে। শালা অল্প বয়সে বিয়ে করা, আগে জানলে এমন কোন শালাই করতো না। প্রাণ আমার ওষ্ঠাঘাত করে দিল হারামজাদি মাগি। কি ব্যাপার নন্দী মশাই? মনে হচ্ছে বিয়ে করে সুখ পাননি। সুখ একেবারে তেলের মধ্যে চুপ করে জীবনটা আমার টানা করে ফাটাফাটা করে
তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলুন বলুন বলুন। আচ্ছা, পাঁজিতে বিজ্ঞাপন দেখেছি, এ কি সব অলৌকিক উপায়ে বয়স কমিয়ে দেওয়া যায়? বশীকরণ তাবিজ দিয়ে কবজ পাওয়া যায়। পারবে পারবে ভাই আমাকে কবজের ব্যবস্থা করে দিতে? মানে মানে আমার বয়স হচ্ছে 60, এটাকে 40 করে দিতে পারবে না? এমন কোন ব্যবস্থা করে দিতে পারবে? আছে আছে আছে, হ্যাঁ? তবে বেশ কিছু খরচ হবে। এই খরচ হয় হোক, খরচের জন্য আমি ভাবি না, আসলে জিনিসটা তো ভালো হবে। এই লাগলে 2-1 টাকা আমি তোমাকে দিয়ে দিব। এই ছোট বউকে বশ করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারলে, আর সেই সঙ্গে আমার বেশ মানে এই টাকা নৌজোয়ান বানাই দিতে হবে। কবজ আমি এনে দেব, তার আগে আপনাকে 7 দিন দেহ শুদ্ধি করতে হবে। দেহ শুদ্ধি? এই কিভাবে দেহ শুদ্ধি করতে হবে? কাজটা একটু কষ্টসাধ্য। আধা পোয়া দইয়ের সঙ্গে 1 ছটাক আন্দাজ গোময়, গোমূত্র 1 ছটাক, একটা আরশোলা। 7 দিন আপনাকে ব্রহ্ম মুহূর্তে খেতে হবে। গোমূত্র আর ছোলা ওয়াশ আর ছোলার যে বিদকুটে গন্ধ, এ ওটা কি মানুষে খায়? ওয়াশ অন্য প্রসন্ন আমার পেট থেকে মুখতে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা। ওয়াশ সাধে কি খায় নন্দী মশাই, খেলায় পড়ে খায়। আমার এক মামাতো ভাই গাদার চুনা খেয়ে বউ বশ করেছিল। আপনাকে আমি সে বিধান দিলাম না। উপকার হবে তো? হবে কি নন্দী মশাই, জাদু মন্ত্রের মতো কাজ হবে। না হলে আপনি আমাকে কান মলে দিবেন, তবে ঘেন্না করে খেলে হবে না। প্রশান্ত চিত্ত খেলেই অব্যর্থ ফল আপনি হাতে পাবেন। অবশ্যই বশীকরণ তাবিজ আপনাকে দেওয়া হবে না। মোট কথা যৌবন আপনি ফিরে পাবেনই। ঠিক আছে ঠিক আছে, কাল থেকেই আরম্ভ করো। আমি তাহলে আসছি। কাল সকালে ওগুলো খেয়ে 1000 টাকা আমার কাছে দিয়ে আসবেন। 7 দিনের মধ্যে যদি আপনার কাজ না হয়, আপনি আমার কান কেটে দেবেন। পূর্ণ যৌবন, যৌবন ফিরে পাবো? আগে যৌবনটা ফিরে আসুক, তারপরে কিনে এনে মাথা চুল দিয়ে সাদা চুলকে আমি কালো করে ফেলবো। টাকায় নাকি বাঘের দুধও পাওয়া যায়, আর যৌবন পাওয়া যাবে না? নিশ্চয় পাওয়া যাবে। কি ব্যাপার নন্দী মশাই? হ্যালো, আরে খুব যেন চিন্তান্বিত মনে হচ্ছে। আরে নতুন বিয়ে করলেন, আমাদের মিষ্টি কোথায়? বিয়ে করে আমার ইয়েতে বাস যাচ্ছে মশাই। কি যাচ্ছে? বাস বাস। সুলা না অসুলা? অসুলাই কেলা। ভালো জিনিস ভালো জিনিস। আমি হ্যাঁ আমি হালে পানি পাচ্ছি না। কেন কেন? এই বরাবর ঝামেলা করেই যাচ্ছে, ঝামেলা করেই যাচ্ছে। কেন কি হয়েছে? বউ বস মানছে না। আর অবশ্য একটা মুষ্টি যুগের সন্ধান পেয়েছি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, কাল থেকে আরম্ভ করব। মুষ্টি যোগ? হ্যাঁ মুষ্টি যোগে কাজ হয় নন্দী হ্যাঁ, মশাই? হবে হবে। বলুন তো ফর্মুলাটা, আমিও খাবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আধা পোয়া দই, 100টা গোবর, 100টা গোবর গোবর, আর সাথে হ্যাঁ
গোমূত্র আর আরশোলা দিয়ে মিক্সিং করে 100 পরিমাণ খেতে হবে। আরে ওতে কাজ হবে না নন্দী মশাই। আরে আমিও তো ওই রোগে ভুগছি। আমার ওয়াইফ হ্যাঁ বছরে 11 মাস বাপের বাড়ি থাকে, আর এদিকে আমি শালা হ্যাঁ। থানার হেডকোয়ার্টারে হ্যাঁ। শুয়ে শুয়ে হ্যাঁ নিঃশ্বাস ফেলি, নিঃশ্বাস। বলেন কি স্যার? দুঃখের কথা কি বলবো নন্দী মশাই, স্ত্রী আমার অপূর্ব সুন্দরী, যেন সদ্য ফুটায় একগুচ্ছ রজনীগন্ধা, হাত দিয়ে সুচেই সংকোচ বোধ হয়। এমন ওয়াইফ বহু ভাগ্যের গুণে পেয়েছি। বাহ, হ্যাঁ, বেশ ভালো জিনিস তো। একবার কি হচ্ছে জানেন, হ্যাঁ বলেন। চোর ধরতে গেছি, চোর। হ্যাঁ আমি চারদিকে হ্যাঁ। পুলিশ দিয়ে একদম ঘেরাও করে ফেলেছি, যাতে চোর বেটা পালাতে না পারে। আচ্ছা, তারপর 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 আমি সদর দরজায় হ্যাঁ। একদম অ্যাটেনশন প্লিজ মানে দাঁড়িয়ে আছি। হঠাৎ হ্যাঁ। আমার ওয়াইফের অপূর্ব মুখখানা আমার মানুষ ফুটে ভেসে উঠল। চোখের সামনে, চোখের সামনে। হ্যাঁ হ্যাঁ, চোখ বুঝে সেই দৃশ্যটা আমি উপভোগ করতে লাগলাম। চোর বেটা আমার সামান দিয়ে গুটি 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 পায়ে চলে যাচ্ছে। যাবার সময় বললো কি জানেন, হ্যাঁ বললো আসছি স্যার। আমি যাও, আমি বিরস কণ্ঠে বললাম যাও, বিরক্ত করো না, আমাকে স্বপ্নটা দেখতে দাও। চোরকে আপনি যেতে দিলেন? হ্যাঁ দিলাম, কারণ হ্যাঁ। তখন আমার ওয়াইফের মুখখানা যে আমার মানুষ ফুটে ভেসে উঠেছিল। ওরে বাবা, হে হে করে হেসো না, ইচ্ছা হচ্ছিল কষে একটা তোমাকে না, আপনাকে না, আপনাকে না, বেটাকে একটা চল লাগিয়ে দিই, কোন রকমের সামনে নিয়েছি। কোথায় আমার সুন্দরী ওয়াইফ আর কোথায় ওই মোচালা ভোজপুরের সিপাই। হ্যাঁ। রাগ হবে না, আপনি বলুন রাগ হবে না? আপনার রোগ তো আমার চেয়ে তো কঠিন স্যার, বাঁচবেন কি আরে করে? বেঁচে কি আর আছি নন্দী মশাই, আমি জীবন মৃত অবস্থায় আছি। তবে হ্যাঁ, আমিও প্রতিজ্ঞা করেছি যতদিন বউ আমার কোয়ার্টারে না আসবে আমি তোর ডাকাত শেষর কিছু ধরবো না। কেন ধরবো? কেন ধরবো বলুন? আরে বউ যদি আমার কথা না শোনে, আমি বা রাষ্ট্রের সমাজের কথা শুনবো কেন? বয়েই গেছে আমার, বয়েই গেছে। এই যে, কেন এসেছিলেন সে কথা তো বললেন না। I see, হ্যাঁ। বলিনি বুঝি? না না বলেনি, বলিনি। নন্দী মশাই, হ্যাঁ বইয়ের কথা ভাবলে হ্যাঁ আমার মাথাটা একদম গোলমেল হয়ে যায়। কোনদিন শুনবেন হ্যাঁ। আমি আমার চাকরিটাই নট হয়ে গেছে, আমি ইয়ে হয়ে গেছি, ওই কি যেন বলে সন্ন্যাসী, সন্ন্যাসী। গদাধর বাবু। ও ইয়েস, আসুন, যে কথা বলতে এসেছিলাম, হ্যাঁ আপনার সম্বন্ধে দীপক বাবু হ্যাঁ একটু সাবধান করে দেবেন। প্রকাশ্যে দিনের বেলায় ওয়াগন ভাঙছে, হ্যাঁ চিন্তাই করছে। আপনার সাথে আমার একটু ইয়ে আছে বলেই কথাটা বলে গেলাম। পরে একটা কিছু হয়ে গেলে আমার কিছু দোষ দিতে পারবেন না, বুঝছেন? মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে, মনে থাকবে, ওই কি কথা? মনে থাকবে তো? এই, মনে থাকবে স্যার। যেখানে খুশি যাক, আমার কি? আমার নিজের শালা বউ আমার কথা শুনে না, আমি যাব আবার তাকে সাবধান করতে। কি তাই পড়েছে আমার। হ্যাঁ বলে ও সুন্দরী বউ, ও ছোট বউ, আমি আছি, তুমি সদর দরজাটা একটু বন্ধ করে টাইট করে রেখো। বলি ও সতী বউ, দরজাটা একটু লক করে রাখো। হরিদা, হরিদা, যা বাবা, বাড়িতে কেউ নেই দেখছি। মাত্র 1.5 মাস আমি বাইরে ছিলাম, এরই মধ্যে আমার পিতৃদেব শ্রী নন্দী মশাই কি পটল ডাঙ্গা তুললেন? তাহলে তো গোটা সাম্রাজ্যটাই আমার। কে?
সব বলবো। কি বলবে? কি বলবে তুমি? মাত্র 1.5 মাস তুমি আমার জন্য অপেক্ষা করতে পারলে না। তাছাড়া তুমি আমাদের বাড়িতে এলে কি করলো? কে এনেছে তোমাকে? জবাব দাও দীপা, জবাব দাও। আমি তোমার হাত ধরে বিরতি করছি দীপা, তুমি জবাব দাও। তোমার বাবা, বাবা, আমার বাবা, আমার বাবা, তোমার বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে। দীপা, সূর্যটা কি পশ্চিমে উঠেছে, বাতাস কি স্তব্ধ হয়ে গেছে, আকাশটা কি মাটিতে নেমে পড়েছে? না না, আমি বিশ্বাস করি না। তবে আমার সঙ্গে পরিহাস করছো দীপা। এখনো পৃথিবীটা নরক হয়ে ওঠেনি, মরণ যন্ত্রতে পরিণত হয়নি। যদি তাই হয়ে থাকে, তুমি রাজি হলে কি করে? তোমার সম্মতি ছাড়া তো বিয়ে হয়নি। তাহলে কি তুমি এতদিন আমার সঙ্গে অভিনয় করেছো? অভিনয়, হ্যাঁ অভিনয়। তুমি আমার জীবনটা নিয়ে ছিঁড়ে খেলেছো। তুমি নারী নও, তুমি একটা বিষধর সর্পিণী। বিষে আমার এই পবিত্র দেহটাকে তুমি নীল করে দিয়েছ। কিন্তু কেন আমি তোমার কি ক্ষতি করেছি দীপা? সাক্ষী করে আমি ওকে বিয়ে করেছি। চুপ করো তুমি। এতদিন পরে ছেলেটা বাড়িতে এসেছে, আর এসেই তুমি অনর্থ বাঁধালে। নদীতে ঢেউ বইছে, ঢেউ। ও আমার ছেলে নয়, ও আমার পথের কাঁটা। তোমার সুখের পথের কাঁটা হয়ে আমি এই বাড়িতে থাকতে চাই না বাবা। যদি মরার পর কেউ যদি আমার সংবাদ দেয়, আমি আমার সন্তানের কর্তব্যটুকুই পালন করে যাব। না, তুমি যাবে না। আমার আদেশ, এই বাড়ি থেকে তুমি এক পাও বেরোবে না। তাহলে কিন্তু আমি অনর্থ বাঁধাবো। আটকাচ্ছ কেন? কেন যে বাধা দিচ্ছি সেটা তুমি বুঝবে না। ও চলে গেলে লোকে তোমাকে নিন্দে করবে, বলবে বিয়ে করে অমানুষ হয়ে গেছে নন্দী মশাই। আমি চাই না অযথাই লোকে তোমাকে বদনাম দিক। দয়া করে তোমরা আমাকে রেহাই দাও। এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে যাবে। বিরহের ক্লান্ত দেহখানি আর তন্দ্রাবিহীন আঁকি পথে হয়তো আমার বিদায় রথের যাত্রা শুরু হবে। দয়া করে তোমরা আমায় রেহাই দাও, রেহাই দাও। তুমি চলে গেলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব, আর মরবার আগে পুলিশের কাছে আমি চিঠি লিখে যাব। হ্যাঁ, আমার মরার জন্য তোমরা দুজনে দায়ী, তুমি আর তোমার বাবা। কি বলছো?
তেমনি করে আমিও তোমাদেরকে জেলে পৌঁছে মারবো। আর জেলের ভয়ে যদি থাকে তাহলে এই বাড়ি থেকে এক পা বেরোবে না। আশা করি আমার আদেশ তুমি পালন করবে। ওরে বাবা রে, এ কি ডাইনি বললাম আমি। ওকে বিয়ে করে আমি মুখে নিজের গালে আমি যা হবার হয়ে গেছে বাবা। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো অভিমান নেই। তবে সামনাসামনি ওকে মা বলা সম্ভব নয়। তবে নেও তো ধর্ম তো আমি 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 ওকে মা বলে স্বীকার করলাম, বলে স্বীকার করলাম। বাবা বাঁচা গেল। লোভের বসনে একটা পাপ কাজ করেই ফেলেছি। ভেবেছিলাম বেটা লজ্জতি করবে। হ্যাঁ ঠাকুর, ঠাকুর তুমি এবারের মতো বাঁচিয়ে দিয়েছো ঠাকুর। মা তারা, মা তারা তুমি এবারের মতো আমাকে বাঁচিয়ে দিয়েছো। মা তারা কোথায় পালাবি শয়তান? তোকে খুন করে আমার বুকের জ্বালা মেটাবো। আমাকে ক্ষমা করুন বাবা, আমাকে মারবেন না বাবা, আমাকে মারবেন না বাবা। চিৎকার চেঁচামেচি করবে না। এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এতক্ষণে তোমার বুকেটা চালাইনি কেন জানো? জানি আমি আপনার ভগ্নিপতি বলে না, দীপার বৈধব্যই আমি চাই, কিন্তু এত সহজে আমি তোমাকে হত্যা করব না শয়তান। আমার বুকে যেমন যন্ত্রণা বইছে, তোকে আমি সেইভাবে যন্ত্রণা দিয়ে মারবো। একটা একটা করে তোর অঙ্গ প্রত্যঙ্গ আমি কেটে নেব। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, না, মারবেন না। তোর কোনো ক্ষমা নেই। প্রথমে উপচে নেব তোর ওই চোখ। ওকে ছেড়ে দে। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। সে আমার ছোট বোন, বড় আদরে ছোট বোন। দাদা, দাদা তুমি দাদা, আমি তোমার পায়ে পড়ি দাদা, আমি তোমার পায়ে পড়ি।
তুমি ওকে মেরো না দাদা, তুমি ওকে মেরো না। তুমি তুমি আমার স্মৃতির সিঁদুর অকালে মুছে দিও না দাদা, মুছে দিও না। দাদা, এই দাদা, তুমি তো এমন ছিলে না। পথ থেকে একটা কুকুরের বাচ্চা তুমি কুড়িয়ে এনেছিলে, সেই কুকুরের বাচ্চাটা লরি চাপা পড়ে মরে গিয়েছিল, কেঁদে ভাসিয়েছিলে তুমি। সেই তুমি আজ ছুরি হাতে মানুষ খুন করতে এসেছো। কি করে এলো? কি করে পারলে দাদা? কি করে মানুষ খুন করতে এলাম আমাকে জিজ্ঞাসা করছিস দীপা? ওরে আমাকে নয়, ওদের জিজ্ঞাসা কর কারা আমাকে সমাজ বিরোধী গুন্ডা সাজিয়েছে, কারা আমাকে মানুষ থেকে অমানুষে পরিণত করেছে। দাদা, ওরা 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 ওরে আমিও তো আরো 5 জন মানুষের মতো সৎভাবে ভদ্রভাবে সমাজে বাঁচতে চেয়েছিলাম। আমিও গরিব মা বাবার মুখে স্বস্তির হাসি ফোটাতে চেয়েছিলাম। আমি তো একটা সাধারণ ছেলের সাথে তোর বিয়ে দিতে চেয়েছিলাম। দাদা, দাদা তুমি চুপ করো, দাদা তুমি চুপ করো। কিন্তু ওরা ওরা আমার আশা আকাঙ্ক্ষাকে মারিয়ে দিলে, আমাকে মানুষ থেকে করে তুললে বিবেকহীন জানোয়ার, আমাকে টেনে নামালে নরকের অতল অন্ধকারে। ওসব কথা তুমি ভুলে যাও দাদা। তুমি তুমি শুধু একটিবার মায়ের মুখের দিকে তাকাও দাদা। এই বয়সে মাকে আর তুমি দুঃখ দিও না দাদা। ভুলে যাব সেই দিন যেদিন এই ঘুরে ধরা বনেদি সমাজটাকে আমি ভেঙে চুরে ছারখার করে দেব। ওরে আমার বুকের মধ্যে চলছে খান্ডবের দাবানল, রক্তে বইছে সামুদ্রিক ঝড়। আমি চরম প্রতিশোধ নেব। এই প্রতিশোধের মতো খুঁজে পাবো আমি আমার জীবনের বাঁচা মরার সান্ত্বনা, আমার জীবনের আমার জীবনের নতুন বউ, তুমি না এসে বললে এতক্ষণ আমার হয়ে যেত। মানুষ নয়, মানুষ নয়, দানব 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 হয়ে উঠেছে তোমার ভাই। হ্যাঁ হ্যাঁ, আমার 14 পুরুষের ভাগ্য। তোমার জন্য আজকে আমার প্রাণটা রক্ষা বলো ঠাকুর, আমার ঠাকুর আমার প্রাণটা রক্ষা বলো। ঠাকুর, তুমি আমার দাদাকে সুমতি দাও ঠাকুর, আমার দাদাকে তুমি সুমতি দাও, নইলে মাকে যে আর বাঁচানো যাবে না ঠাকুর। এসব কথা যদি আমার মায়ের কানে যায়, বাণীর ঘাত আত্মহত্যা করবে। মা জীবনে কোনোদিন শান্তি পেল না, শান্তি পেল না, শান্তি পেল না। এই বাড়িতে আমার জন্তু, আমারই ছেলে জেলার পুলিশ সুপার, অথচ সে কথা মুখ ফুটে বলার অধিকার আমার নেই। ও যদি ওর দাদাকে বুঝিয়ে বলতো, হয়তো দীপকের পরিবর্তন হতে পারত। কে কে ওখানে দাঁড়িয়ে?
আগে আগে আমিটাকে আমি শিবনাথ। ও, আমি ভাবলাম বাড়িতে চোর টোর ঢুকেছে, তা কি মনে করে? টাকা পয়সা চাইলে আমি কিন্তু দেব না, অনেক টাকা দিয়েছি। আগে আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? বিপদ। বড় ছেলেটা দিন দিন যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে, কোনো একদিন পুলিশের গুলিতে ওর প্রাণটা হয়তো চলে যাবে। তাই আমি ঝন্টুর কাছে এসেছিলাম। ও যদি দিবককে বুঝিয়ে সুঝিয়ে, আমার দৃঢ় বিশ্বাস ওর কথা ও নিশ্চয়ই শুনবে। কি দায় পড়েছে কল্যাণের? আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ইতরের মতো যখন তখন বাড়িতে ঢুকবে না। কল্যাণের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। দত্তক নেওয়ার দলিলে সে কথাই লেখা আছে, আইন মোতাবেক ও ছেলে আমার। আইন তাই বলবে মণিশঙ্কর বাবু, কিন্তু মানবিকতা? মানবিকতা? কিসের মানবিকতা? তোমার অভাবের সময় 1 বছরের একটা শিশুর জন্য 6000 টাকা দিয়েছি। এই টাকা না পেলে তোমাকে উপোস করে মরতে হতো। এতগুলো টাকা পেয়েও তোমার লক্ষ্মী ছাড়া স্বভাব গুছল না। কুকুরের মতো যখন তখন ছুটে আসছ কল্যাণের খুঁজে। লজ্জা করে না তোমার? আপনি আপনি আমাকে কুকুর বললেন? আমি কুকুর? মান চলে গেল নাকি রাজা বাহাদুরে? উচ্ছৃঙ্খল পশুদের এইরকমই দুর্গতি হয়। তোমার দুর্দশার হলো কি? আরো অনেক দুর্ভোগ আছে তোমার অদৃষ্টে, সে কথাই সেদিন কল্যাণ বললে। কি বললে কল্যাণ? অপয় হারামজাদা তাকে বলেছে তুমি শিবনাথ রায়ের ছেলে, আমাদের বাবু তোমাকে পুষ্য নিয়েছে। কথাটা শুনেই কল্যাণ বল, আমার দুর্ভাগ্য, একটা নিচ পরিবারে আমার জন্ম হয়েছিল। হরিশঙ্কর বাবু, কল্যাণ আমার জন্টু বললে আমি নিচ বংশ। হ্যাঁ, বলবেই তো। আমি যদি মানুষ হতাম তাহলে সন্তান বিক্রি করে আমি পেটের জ্বালা জোগাতাম না। তোমার বিপদের হাত থেকে নিষ্কৃতি পেতে চাও, কল্যাণের সঙ্গে যদি দেখা করতে চাও। না মণিশঙ্কর বাবু, কি হবে দেখা করে? ও তো আমার ছেলে কল্যাণ নয়, ও আপনার ছেলে কল্যাণ চৌধুরী। শিবনাথ রায়ের ব্যথা সে কি বুঝবে? একটা কথা শুধু কল্যাণকে আপনি বলে দেবেন, আমি নিজ হতে পারি, কিন্তু হৈমন্তীপুরের রায় বংশ নিচ নয়। 2-4 টাকার যদি প্রয়োজন হয় আমি অবশ্য ভিক্ষা হিসেবে দিতে পারি। টাকা ভিক্ষে দেবেন মণিশঙ্কর বাবু? হৈমন্তীপুরের রায় বংশ কোনোদিন ভিক্ষা নেয় না, ভিক্ষা দেয়। যেমন আপনাকে আমি দিয়েছিলাম ঝন্টুকে, লাখ টাকা থাকতেও আপনি সেদিন হাত পেতে আমার কাছে ভিক্ষা চেয়েছিলেন। কিন্তু আমি মরে গেলেও আমি ভিক্ষা চাইব না মণিশঙ্কর বাবু, আমি ভিক্ষে চাইব না। ভিক্ষে চাইবে কেন? ছেলে ওয়াগন ভেঙে প্রচুর টাকা কামাচ্ছে, ভিক্ষে চাইবার দরকার কি? কথায় কথায় বুঝিয়ে দিলাম কল্যাণ ওদেরকে ঘৃণা করে আর কোনোদিন এখানে বিরক্ত করতে আসবে না।
দিব, কলিজা চিরিয়া দিব ও মারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে, অন্তর কাটিয়া দিব, কলিজা চিরিয়া দিব ও মারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। তোমার নামের মালা গলে পড়িলাম, তোমার বুকের জ্বালা বুকে ধরিলাম, তোমার নামের মালা গলে পড়িলাম, তোমার প্রেমের জ্বালা বুকে ধরিলাম, দমে তোমায় ডাকি, শুইলে স্বপ্নে দেখি নিশি গভীরে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। তুমি পাশে থাকলে সুখ খুঁজে পায়ো, তুমি দূরে গেলে আমি মরে যাই, তুমি কাছে থাকলে সুখ খুঁজে পায়ো, তুমি দূরে গেলে আমি মরে যাই, সারা বেলা দিবস রাতে থাকবো তোমারই সাথে, মিশিয়া ধরে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে, অন্তর কাটিয়া দিব, কলিজা চিরিয়া দিব তোমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। আচ্ছা শিলি, বলো। তুমি তো ছোটবেলা থেকে এই কনভেন্টে পড়াশোনা করেছো। হ্যাঁ, আচ্ছা বলতে পারো বর্তমান কলকাতা নগরীর আদি নাম কি ছিল? কি জানি। আচ্ছা কলকাতা নগরী পত্তন করে যে লোক তার নাম নিশ্চয়ই জানো। না জানি না। ইংলিশ মিডিয়ামে পড়েছো? না জানি না। না। আচ্ছা বিশিষ্ট বিদ্যাসাগরের নাম তো নিশ্চয়ই শুনেছো? হ্যাঁ শুনেছি, কে একটা স্কুলের মাস্টারি করতেন, শেষ বয়সে অনেক দুঃখে কষ্টে মারা গেছেন, কি সব বইটই নাকি লিখেছেন। বাহ শিলি বাহ, সত্যি তুমি লেখাপড়া শিখেছো, তোমার আউট নলেজ দারুণ স্যার। তার মানে তুমি কি আমাকে ইনসাল্ট করছো? মাই গুডনেস, তা পারি কখনো? তোমার বাবা কোটিপতি মানুষ, সাহেব স্কুলে তোমাকে পড়াশোনা করিয়েছেন, অথচ মজা দেখো কলকাতা নগরীর আদি নাম সুতানুটি, এই কথাটি তুমি জানো না? জব চার্নকের নামই কোনোদিন শুনোনি। দেখো কলকাতা নগরী স্থাপন করেছিল জব চার্নক নামের সেই ইংরেজ ভদ্রলোক, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলা সাহিত্যের জনক। আমি কিন্তু এই সেই সাহেব স্কুলে পড়াশোনা না করেও কথাগুলো জানি। তুমি যখন তখন আমাকে শুধু অপমান করো,
কেন কেন তুমি আমাকে এত অপমান করবে? আমাকে তোমার পছন্দ হয় না সেটা বললেই হয় না। আমি আমি আমার বাবার কাছে চলে যাচ্ছি। কি আশ্চর্য! ছেলে, আমি যত চেষ্টা করি তোমার মন জুগিয়ে চলার জন্য, তত তুমি আমাকে আঘাত দিয়ে দূরে সরে দাও। ভাবো আমি কিছুই বুঝি না। বাবার সঙ্গে তোমার মতের অমল হতে পারে, কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? কেন কেন তুমি আমাকে অপমান করবে? আমি তো বলেছি আমি যা পারি না তুমি আমাকে শিখিয়ে নাও, কিন্তু তবুও তুমি আমাকে অপমান করবে। দেখো তুমি আমাকে এমন করে অপমান করলে আমি তোমাকে মুক্তি দিয়ে চলে যাব। ছেলে, আমি যেন দিন দিন কিরকম হয়ে যাচ্ছি। অবশ্য ছেলের অভিযোগ মিথ্যে নয়। আমি যেন মানুষকে আঘাত দিয়ে নিজেকে আনন্দ পাই। সেদিন অভয় আমাকে বললে আমি মনে শঙ্কর চৌধুরীর পুষ্যপুত্র, সেদিন থেকে আমি আমার মনের নাগাল খুঁজে পাচ্ছি না। শত অনুরোধে অভয় আমাকে বললে না কোথায় আমার মা, কোথায় আমার বাবা। আসতে পারি স্যার? কে? ও মিস্টার দত্ত, আসুন আসুন। দেখা করতে বলেছিলেন স্যার? হ্যাঁ, আপনার নামে প্রচুর অভিযোগ রয়েছে। অভিযোগ? হ্যাঁ অভিযোগ। আপনি নাকি অফিসে বসে বইয়ের ফটো নিয়ে ধ্যান করেন, কারো অভিযোগ নিবিবদ্ধ করেন অফিস আওয়ারে। এই কথাগুলো কি ঠিক? কি করব স্যার? ওয়াইফ যদি ক্রিমিনালের মতো ব্যবহার করে, 6 মাস বিয়ে করেছি, সুন্দরী ওয়াইফ যদি ক্রিমিনালের মতো ব্যবহার করে, কাজে মন বসে কখনো স্যার বলুন? আপনি হাসছেন স্যার? দুঃখে আবার কান্না বেরিয়ে আসছে। রোজ 10 পাতা করে চিঠি লিখি, উত্তর পাই না স্যার। কোনোদিন হয়তো শুনবেন পদার্থ দত্ত সুইসাইড করেছে, নয় সে হিমালয়ে চলে গেছে। আই এম সো সরি মিস্টার দত্ত। স্যার, আমি আপনাকে 7 দিনের ছুটি দিলাম। শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসুন, ঘুরে এসে কিন্তু সিনসিয়ারলি ডিউটি দেবেন। অঞ্জন করে নাকি ওয়াগন বেকারদের স্বর্গরাজ্য করে উঠেছে। আপনি কঠোর হস্তেদেরকে দমন করবেন। দলের লিডার নাকি দীপক রায়, যত শীঘ্র সম্ভব দীপক রায়কে আপনি গ্রেপ্তার করুন। গুন্ডাদের দমন করার আগে অনুসন্ধান করে দেখো আইনে রক্ষক কেন শিক্ষিত তরুণ অসৎ পথে যাচ্ছে। দীপক রায়ের হয়ে আমি তোমার কাছে ওকালতি করতে আসিনি দাদা বাবু। আমি শুধু বলতে চাইছি কেন শত শত তরুণ সমাজ বিরোধী কাজ করছে, তোমরা সেটা তলিয়ে বুঝবার চেষ্টা করো। শুধু দমন প্রেরণ করে এসব জাতীয় অবক্ষয়কে নিরাময় করতে পারবে না, তাহলে তারা আরো মরিয়া উঠবে, সমাজ বিষিয়ে তুলবে। আমি তোর সাথে সম্পূর্ণ একমত অবৈধা, কিন্তু আমাদের দেশের প্রচলিত আইনে অপরাধের শাস্তির বিধানই রয়েছে। সমস্যা তলিয়ে দেখবার কোনো আদেশ নেই। আইনের কাছে আমাদের হাত পা বাঁধা, কাজেই এখানে মূল্যবোধের কোনো প্রশ্নই ওঠে না। কাজে তা যদি না থাকে এমন আইন গোল্লাই যাক যে আইন মানবিক সমস্যা খুঁজে দেখবে না, বুঝতে চাইবে না কেন যুব শক্তি অবক্ষয়ের পথে যাচ্ছে। সে আইন অপরাধীকে সংশোধনের সুযোগ দিবে না, এমন আইন জাহান্নামে যাক। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয় দাদা বাবু। আমি তোমাকে বলে রাখলাম, এসব পুলিশি ডান্ডা প্রয়োগ করে এসব বিপদগামী তরুণদের পথে আনতে পারবে না, তাহলে তারা আরো মরিয়ে উঠবে, সমাজ বিষিয়ে দেবে। ডান্ডা মেরে বেটাদের আমি ঠান্ডা করে দেবো। কথাই বলে বাপের নাম মধুসূদন হয়ে যাবে। হ্যাঁ, মার দিলে বাপ বাপ বলে পালিয়ে যেতে বাধ্য হবে। হ্যাঁ, হাত পা মুছতে ভেঙে দিলে আর বেটার ওয়াগন ভাঙতে যাবে না। চুনুপুটি চোর ডাকাতের উপর আপনারা তরপাতে পারেন দারোগা বাবু? পারবেন? পারবেন না কেউ বউদের গায়ে হাত দিতে? পারবেন তাদের কোমরে দড়ি লাগিয়ে হাজতে ঢুকাতে? তা কি সম্ভব? সেটা সম্ভব না হয় চাকরি ছেড়ে চলে যান। স্যার, সে মুরুদ আপনাদের নেই। গরিবদের উপর অনেক মূল্যায় হাম্বিতম্বি করতে পারে, কিন্তু চূড়াগুলি দিয়ে যারা
লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, তাদের কোমরে দড়ি লাগিয়ে যদি হাজতে ঢোকাতে পারেন তাহলে বুঝবো আপনি বড়দের বাচ্চা। যত সব অবান্তর কথা। আমি ধনীদের গায়ে হাত দিই আর আমার চাকরিটা নট হয়ে যায়, তার চেয়ে চোর ছেচর পেটালে কেউ কিছু বলবে না। আমার ওয়াইফ বলে তোমরা ধনী বদমাশদেরকে ধরছো না কেন? সেটা কি সম্ভব? সম্ভব যদি না হয় সোজা চাকরি ছেড়ে চলে যাবেন। স্যার, বেআইনি কাজ যারা করবে তারা যত উঁচু তারার মানুষ হোক, আমি চাই তাদেরকে আপনি গ্রেপ্তার করুন। তেলে মাথায় তেল দেবেন না বিচার, জনগণের কাছে পরিষ্কার প্রমাণ করুন পুলিশ নিরপেক্ষ। ওই তো হুকুম দিয়েই খালাস। ওনার শ্বশুর যে ওয়াগন বেকারদের পুষছে, আজ যদি সঞ্জয় সেনকে গ্রেফতার করি, কাল হাজার হাজার লোক এসে থানা ঘেরাও করে সঞ্জয় সেনের মুক্তি দাও, দিতে হবে, দিয়ে দাও, পুলিশের কালো হাত ভেঙে দাও। ওরে বাবা, দরকার নেই। তার চেয়ে চোর শেষরদের সঙ্গে সহ অবস্থান করা অনেক ভালো। Yes, sir. হ্যালো, ভাগ্যিস ওর বাবার পরিচয়টা দেয়নি। 1 বছর বয়স থেকে যাকে আমি মানুষ করলাম সে আমার পর হয়ে যাবে, ভাবতেও আমার কান্না পায়। ছলে বলে যেভাবেই হোক অভয়টাকে দূর করতেই হবে। আপনি কি আজই কল্যাণনগর চলে যাবেন বাবা? না, কাল ভোরে যাব। আমিও যাব আপনার সাথে। সে কি বৌমা, কল্যাণ থাকবে এখানে, ওকে দেখাশোনা করবে কে? কেন, ওর পিয়ারের চাকর আছে না? তুমি অভয়ের কথা বলছো? হ্যাঁ বাবা। হাসালে মা, স্ত্রীর সেবা যত্ন কি ওই চাকরকে দিয়ে হয়? ওর হবে বাবা। ও আমাকে দু চোখে দেখতে পারে না, কথা কথা শুধু আমাকে অপমান করে। ও যদি আমাকে ছেড়ে থাকতে পারে তাহলে আমি কেন ওকে ছেড়ে থাকতে পারবো না? তাহলে আমি আপনার সাথে কল্যাণনগর চলে যাব। মামনি, আমার লাইটারটা আমি খুঁজে পাচ্ছি না মামনি। ড্যাডি, লাইটার? লাইটার কোথায় রেখেছিলে ড্যাডি? মনে হয় তোর টেবিলেই রেখেছিলাম। টেবিল থেকে লাইটার চুরি গেল? না, বাইরের চোর কি আর লাইটার নিতে এসেছে? জি চাকরের মধ্যেই হয়তো কেউ লাইটারটা হাতিয়ে নিয়েছে। বিদেশি জিনিস সুইজারল্যান্ড থেকে এক বন্ধুকে দিয়ে আনিয়েছিলাম। 500 টাকা দিলেও ও জিনিস এখানে পাওয়া যাবে না। অভয় নেয়নি তো? না, অবৈদাকে আমি খুব ভালো করেই চিনি, ও এই কাজ করতে পারে না। জিনিস ড্যাডি, মারে, মানুষ চেনা অত সহজ নয়। আজন্য ব্রহ্মচারীরাও পদস্থলত হতে দেখেছি, আর অভয় বৌদিমণি, বৌদিমণি, আমি একটু বাজারে যাচ্ছি, দাদা বাবু আমাকে পাঠাচ্ছে, এসে তোমাদের খাবার দেবো। অবৈদা শোন। হ্যাঁ বলো। তুই কি বাপি লাইটার নিয়েছিস? আরে আমি কেন লাইটার নেবো বৌদিমণি? আমি কি বিড়ি সিগারেট খাই যে লাইটার নেব? আমি বলছি তুই ছাড়া আর কেউ নেয়নি লাইটার। যদি ভালো চাস লাইটারটা বার করে দে, নইলে সাবধান, সাবধান সঞ্জয় বাবু, আমি গরিব হতে পারি, তাই বলে আপনার মতো আমি চোর নই। লাথি মেরে তোর মুখ ফুটা করে দেবো ছোয়ার। যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে সাবধান করছিস হারামজাদা? আমি বলছি এই হারামজাদাই আপনার লাইট নিয়েছে। দেখি দেখি। বাবা, এ কি করছেন বাবা? বাবা, আমি বলছি তো অবৈদা নেয়নি।
বেটে বল শালা। লাইটার তুই নিয়েছিস? ড্যাডি ছেড়ে দাও, ড্যাডি ছাড়ো বলছি। অভয়, অভয়, তুই তুই লাইটার চুরি করেছিস? বল হারামজাদা, তুই লাইটার চুরি করেছিস? তোর পকেট ওটা এলো কি করে? আমি জানি না দাদা বাবু, তুমি বিশ্বাস করো আমি জানি না। আমি ভগবানের নামে বলছি, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? এই কি করছো? কি করছো তুমি সব? ছাড়ো, ছাড়ো বলছি। তুমি অবৈধের গায়ে হাত তুলবে না। হারামজাদা পাজি, এই তোর প্রবৃত্তি। নাইটার তোর দরকার ছিল, তুই আমাকে বলতি। ওইরকম 10টা নাইটার আমি তোকে কিনে দিতাম। বিশ্বাস করে সংসারে সবকিছু আমি তোর হাতে ছেড়ে দিয়েছিলাম। এই তার পরিণাম। কেন লাইটার নিয়েছিলি? তুমি আমাকে বললে দাদা বাবু, তুমি আমাকে বললে। আরো প্রহার করা উচিত ছিল। চুরকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। অনেক দিন আমার পকেট থেকে টাকা হারিয়েছে, আমি কাউকে কিছু বলিনি। পাছে কল্যাণ যদি কিছু বলে, আমার যদি সাবেক দিন থাকতো তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। লাথি মেরে বাড়ি থেকে দূর করে দাও কল্যাণ। ওর যে 1000 গুণের ভালো চাকরানি তোমাকে এনে দেব। ড্যাডি তোর ভাগ্য ভালো, পুলিশে তোকে দিলাম না হারামজাদা। চোর, বদমাইশ, কোথাকার। তাই দাও, লাঠি মেরে বাড়ি থেকে দূর করে দাও। ছোটবেলা থেকে মায়ের মতো আদর যত্ন করে মানুষ করেছি, তোর পুরস্কার আমি ভালোভাবেই পেলাম। বইদা, চাকু তোর মানুষ না, তোদের তোর দুঃখ ব্যথা থাকতে নেই, মানুষ না। যাচ্ছিস কেন? খাওয়া দাওয়া করে তারপরে যাস। চোখের সামনেই তো তুমি দেখতে পেলে কি লিখছো আর লাঠি কত আমি খেলাম। অভয় আর খাবার ইচ্ছে নেই। তোর নতুন রাঁধুনি যদি আসে ওকে বলে দিও, ও কিন্তু একদম জাল সহ্য করতে পারে না। সলাই তেল দিতে নিষেধ করে দিও, তরকারিতে মিষ্টি দিতে নিষেধ করো, আর যদি পারো নিজের হাতে দিতে দিও। অভয় শোন, দাঁড়া। চুপ যাস করো নি, অভয়। ভাই। তোমাকে বলছিলাম আর বলবো না কোনোদিন। তোমার কাছ থেকে চিরদিনের জন্য আমি চির বিদায় নিয়ে চলে গেলাম। আমি চলে গেলাম। কাজ না পেলে আমি পথে পথে ভিক্ষে করে খাবো, তখন না জুটে আমি রাস্তায় শুকিয়ে পড়বো। তবু তোমার দরজায় আমি আসবো না। মুছে ফেল চোখের জল
মুছে ফেল চোখেরই জল আর কাঁদিস না। চোখেরই জলে দুঃখেরই বুঝা তুই বারাস না। আর কাঁদিস না। মুছে ফেল তোর চোখেরই জল আর কাঁদিস না। যাসনি অভয়। গরিব হয়ে জন্ম নিয়ে বলি পরের বুঝা বয়ে বয়ে। গরিব হয়ে জন্ম নিয়ে বলি পরের বুঝা বয়ে বয়ে। এ সংসারে কেউ নাই আপন। এ সংসারে কেউ নাই আপন। ওরে ও বুঝবো না। আর কাঁদিস না। মুছে ফেল তোর চোখেরই জল আর কাঁদিস না। পরের বাড়ি পরের সংসার শেখাই কেন বাঁধিলি ঘর। পরের বাড়ি পরের সংসার শেখাই কেন বাঁধিলি ঘর। এই বয়সে প্রেমে কলঙ্ক। এই বয়সে প্রেমে কলঙ্ক। করলে প্রবঞ্চনা। আর কাঁদিস না। মুছে ফেল তোর চোখেরই জল আর কাঁদিস না। মুছে ফেল চোখেরই অভয়, যাসনি অভয়, তারা। ওগো, তুমি কি ভাবছো গো? এই হাত দিয়ে কি করে আমি অভয়কে মারলাম। যে অভয় আমাকে ছোটবেলা থেকে
মায়ের মতো করে আদর যত্ন করে মানুষ করেছিল, সেই অবয়ের কাঁধে আমি স্কুলে গিয়েছিলাম। আজও আমার মলিন মুখ দেখলে যে অবয়ের মুখে চোখে ঘুম থাকে না, সে অবয়ের গায়ে আমি কি করে হাত তুললাম শেলি? বাবা আর বাপের উপর রাগ করে তুমি অভয়দাকে মেরেছো, তাই না? শেলি, তুমি আমাকে যতটা নির্বোধ ভাবো আমি ঠিক ততটা নই। তাছাড়া তোমার সহচরে থেকে এখন আমি অনেক কথাই বুঝতে পারি গো। কিন্তু কিন্তু আমি ভেবে পাচ্ছি না বাপের লাইটার অভয়দার পকেটে কি করে গেল। অভয়দা লাইটার নেয়নি, অথচ ওই জিনিসটা অভয়দার পকেটে কি করে গেল? ওটা ওটা বুঝবাজির খেলা শেলি, ওটা বুঝবাজির খেলা। যুগ যুগ অর্থবান মানুষরা এমনি ভাবে গরিবদের গুটি হিসাবে ব্যবহার করে নিজের জিজ্ঞাসা চরিতার্থ করে এসেছে। ওদের স্বার্থের হাঁড়ি কাঠিতে বলে দিয়েছে এদেশের সাধারণ মানুষদের। তোমার পিতৃ দেব সেই বুঝবাজির খেলাই দেখে গেলেন শেলি, সেই বুঝবাজির খেলা। আশ্চর্য ব্যাপার, বাপের চরিত্র এই, অথচ বাপের পক্ষ হয়ে ওর সঙ্গে আমি কত ফাইট করেছি। শুধু বাপেই নয়, আমার শ্বশুর মশাইও অবৈদাকে কিছুতেই সহ্য করতে পারে না। কারণ এর কারণ যে আমাকে অনুসন্ধান করতেই হবে, করতেই হবে। আমি তো এখন আর নই কারো, হই যদি বদনাম হো কারো। আমি তো এখন আর নই কারো, বদনাম হো কারো। আমি তো এখন আর নই কারো। প্রভাতে কেমনে পশিল গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। একদিন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আবৃত্তি করে একটা মেডেল পেয়েছিলাম। বাংলার অধ্যাপক আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, দীপক ইউ আর এ জুয়েল। জুয়েল? আমি নাকি জুয়েল? কি সুমধুর ধাপ্পাবাজি। গরু বেলা 10টায় সাইডিং এ গাড়ি আসছে, কিন্তু আমরা ঠিক করেছি দিনের বেলায় আমরা গাড়িতে হাত লাগাবো না। গর্তমি করে জান দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই গুরু। মাইকেলের সঙ্গে আমি সম্পূর্ণ জানটা বেঁচে থাকলে অনেক টাকা রোজগার করতে পারবো। তাছাড়া রেল পুলিশ আর বেঙ্গল বুঝে এক যুগে ভীরু অপদার্থ ক্লিক
চোখের সামনে থেকে তোরা কি মনে করেছিস তোদের মতো কাপুরুষ সহকারে আমি চাই না আমি একা দিনের বেলা প্রকাশ্যে আগুন ভাঙব ক্ষমতা থাকলে ওরা যেন আমাকে বাধা দেয় তোদের মতো জীবনের মায়া আমার নেই। তুমি আগ করো না করো, আমি একদিন তোমার মতো বেপরোয়া ছিলাম। 1 বছর হলো বিয়ে করেছি, একটা বাচ্চাও হয়েছে। মনটা যেন আমার কেবল দুর্বল হয়ে পড়েছে। বাচ্চাটার মুখের দিকে তাকালে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। মাইকেল, বাচ্চাটা হওয়ার পর থেকে মদ খাওয়া আমি ছেড়ে দিয়েছি। অন্য কোনো কাজ পেলে ওয়াগন বেকারিও ছেড়ে দিতাম, কিন্তু তা তো হবার নয়। বাঁচতে হলে এটা করতেই হবে। এসো, আমি সাইডিকে যাচ্ছি। ছোপরাতকে নিয়ে তুমি এসো। কাপুরুষ অপদার্থ কোথাকার। এই নোংরা দয়া মায়হীন পৃথিবীতে কি দরকার ছিল ওটাকে আনবার? হ্যাঁ, বড় হলে ওটাও তো একটা আবর্জনার স্তূপ করবে। তোকে আমি উপদেশ দিতে চাই না ভাই, তবু বন্ধু হিসেবে দু একটা কথা বলছি। রমার সন্তান সম্ভবা, তুই যদি বগলাহীন ঘোড়ার মতো ছুটিস, রমার কি উপায় হবে? তোর সন্তানের ভবিষ্যৎ কি হবে? কথাগুলো ভেবে দেখার অনুরোধ করছি ভাই। রমা, রমা সন্তান সম্ভবা। হ্যালো 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 ছেলে হোক মেয়ে হোক, তাকে তো মানুষ করতে হবে। ভেবে দেখি। রমা সন্তান সম্ভবা, তার মানে আরেকটা বেকারের জন্ম হতে চলেছে এই পৃথিবীতে। না না, ওকে আমি এই পৃথিবীতে আলো বাতাস দেখতে দেব না। ওকে ওকে আমি জন্মাবার আগে আমার বুকটা কাঁপছে কেন? মনটা আমার হাহাকার করে উঠছে কেন? না না, কোন দুর্বলতার কাছে আমি মাথা নিচু করব না। খাসনে খাসনে দেবো, ওই বিষ তুই খাসনে বাবা, এই বিষ তুই খাসনে। আমার পয়সায় আমি মদ খাবো, মাতলামি করব, যা ইচ্ছা তাই করব, তাতে তোমার বাবার কি? হ্যাঁ, হ্যালো মদ বোতলটা দাও মা। না, আমি জানতে চাই তুমি বোতলটা দিবে কি না, না। না, এই বিষ খেয়ে আমি তোকে মরতে দেব না। মারে, আমি আমি তোর পায়ে ধরে বলছি রে মা, দিবু ওই বোতলটা আমাকে দে। না, আমি কিছুতেই এই বিষ খেয়ে আমি তোকে মরতে দেব না। এই বিষ আমি এখন এটা এটা আমার মন ভোলানোর জিনিস। একি করলে তুমি, একি করলে মাকে, মাকে তুমি মারলে। মেরেছি, বেশ করেছি। এই, ও আমাকে মদ খাওয়ার বাধা দেওয়ার কে রে? বস্তিতে থেকে পাকা বাড়িতে এনেছি, দুবেলা মাছে ভাতে খাওয়াচ্ছি। আমি মদ খেয়ে জাহান্নামে গেলে ওর বাবার কি? হ্যাঁ, এই তোরা তোরা বলবি কেন? হ্যাঁ, আবার যদি কোনোদিন বাধা দিস না, তোদের দুটুকে আমি
খুন করে ফেলবো। হ্যাঁ, মা, ইস, কপাল পেটে রক্ত ঝরছে। কেন কেন আপনি বাধা দিতে গেলেন? ও তো মানুষ নয়। রমা, ওর জন্ম মুহূর্তে আমি তো অনেক রক্ত ঝরিয়েছি মা। আজ আমার কপাল থেকে রক্ত ঝরিয়ে গেল। আরে ঝরাক না, কত রক্ত ঝরাবে? মা, মা, মাগো, মা। এই রমা, রমা, মাকে একটু পাঠিয়ে দাও তো। আমার ছেলেবেলার স্মৃতি আজও আবছা আমার মনে আছে। আমার মা ছিলেন হৈমন্তীপুরের বৌরানী, তার সারা দেহে ছিল গহনা। আবার আমি মাকে নিজের হাতে গহনা ভরিয়ে দেব। এই রমা, 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 ডাকছো কেন? এই মাকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দাও তো। মা, এই দেখো, এই নেকলেসটা আমি মার জন্য এনেছি। এই তুমি যেন আবার মন খারাপ করো না। তোমারও হবে বাপু, তোমারও হবে। কই মাকে ডাকো। মা, মাগো, মা। আর ঘরের মধ্যে তুমি কি করছো? আসো না তাড়াতাড়ি। মা, মানে মানে কোথায় গেছেন? চলে গেছে। কোথায় চলে গেছেন? মদ খেয়ে তোমার কোনো হুঁশ থাকে না। মদ খেয়ে তুমি মাকে মারলে। যে মাকে তুমি দেবীর মতো শ্রদ্ধা করতে, সেই মাকে তুমি ঠেলে ফেলে দিলে। কপাল ফেটে রক্ত ঝরছে। মারলাম? আমি আমার মাকে মারলাম? কি বলছো তুমি পাগলের মতো? আমি মাকে মারলাম? নেশা করলে তো তোমার কোনো হুঁশ জ্ঞান থাকে না। সত্যি সত্যি তুমি একটা অমানুষ হয়ে গেছো। তাহলে মায়ের গায়ে তুমি হাত তুলতে পারতে। মায়ের কপাল ফেটে রক্ত ঝরছিল না। মা, আমার মা। জানো, যাবার সময় মা কিন্তু আমাদের অভিশাপ দিল না, শুধু বলে গেল তোমরা সুখে থাকো বৌমা, তোমরা সুখে থাকো। ওগো, মাকে তুমি খুঁজে নিয়ে এসো গো, মাকে তুমি খুঁজে নিয়ে এসো। সারা জীবন মাঝে শুধু কষ্টই পেয়ে গেল, কষ্টই পেয়ে গেল। মা, মাগো, তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো। আমি একটা অমানুষ, আমি বিবেকীর জানোয়ার মরে গেছি। এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি মাগো, ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমার মা, তুমি আমার গর্ভধারিণী, তুমি আমার জননী। জননী গো, জননী, জননী, জননী। তোলো না
বহে ধারা দেখে মলিন মুখ হাসিতে খুশিতে মায়ের ভরে উঠে বুক আর তবু চোখে বহে ধারা দেখে মলিন মুখ হাসিতে খুশিতে যেমন ভরে উঠে বুক যেথায় থাকো মাগো দেশে পরবছে যেথায় থাকো মাগো দেশে পরবছে তোমার পরশ যেন পায় তুলনা নাই জননী গো এ বিশ্ব নিখিলে তোমার তুলনা নাই তুলনা সুকান্ত, আমার মা নাকি একটু আগে এই বাড়ি থেকে চলে গেছে। তুমি তো এই পথ দিয়েই আসলে, বলতে পারো আমার মা কোথায় গেছে? না দাদা বাবু, কোথায় গেছে মা? আমি আমি জানি না সুকান্ত, আমি জানি না। মা যে আমাকে ছেড়ে চিরদিনের জন্য এই বাড়ি থেকে চলে গেছে, আর বোধহয় আমি মাকে ফিরে পাবো না সুকান্ত। মা, মা গো, তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো। তুমি ছাড়া এই দীপকের আপন বলতে আর কেউ নেই মা। মা, জননী গো এ বিশ্ব নিখিলে তোমার তুলনা নাই তুলনা নাই জননী গো জননী 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 ও সামনের ওই রেলওয়ালেই বেশি চুরি হয় স্যার। বেটারা এমন বেপরোয়া, দেব ধর্ম মানে না। জেল পুলিশ কি করছে? রেল পুলিশ ওদের দলে ছাড়, তবে ভালো মানুষ যে নেই তা নয়, তবে তাদের সংখ্যা খুবই কম। তবে রাম সিং এর দলের চেয়ে ডেঞ্জারাস দল হচ্ছে দীপক রায়। দীপক রায় কি বাঙালি? হ্যাঁ স্যার, গ্রাজুয়েট ছেলে এবং ভালো ছেলে বলে তার সুনাম আছে। দীপক রায় নামটা কোথায় যেন শুনেছি, ঠিক মনে করতে পারছি না। আগে স্যার, বছর খানেক আগে 2000 টাকা ছিনতাইয়ের দায়ে আপনার শ্বশুর। ইয়েস, মনে পড়েছে। সে মামলায় কি ছেলেটার শাস্তি হয়েছিল? আগে না স্যার। কেন কেন? আপনি তো দীপক রায়কে হাতে নাতে ধরেছিলেন। ধরেছিলাম স্যার, কিন্তু কেসটা আপনার শ্বশুরের সাজানো ছিল। পরে নিজেই সাক্ষী দিতে রাজি হলো না, অথচ কেসটা পুরোপুরি ফলস। কারণ 7 করি আপনার শ্বশুরের ডান হাত। দীপক যখন জেল হাজতে ছিল, 7 করি দীপকের মুক্তির পণ হিসাবে ওর বোনকে বিয়ে করে, তাই দীপককে কোনো শাস্তি দেওয়া গেল না স্যার। এ আপনি কি বলছেন? অবশ্য কেসটাও স্যার পুরোপুরি ফলস। কি বলছেন আপনি গদাধর ইয়েস বাবু? স্যার। 7 করি নন্দী বিয়ে করেছে দীপকের বোনকে? একটা গাটে মরার সাথে যুবতী একটা মেয়ের বিয়ে? আমার ওয়াইফ এই কথাই বলে স্যার, মধ্যযুগের মতো এখনো সমাজে মৎস্য ন্যায় চলছে, অর্থাৎ বড় মাছেরা সুযোগ পেলেই ছোটদের গিলে খেয়ে ফেলে। স্যার স্যার, ওই দেখুন দীপক রায় আসছে। ওই দেখুন স্যার, দীপক রায় আসছে। এই যে স্যার,
দেখছেন কি কি সিরিয়াস, কারো কোনো দেব ধর্ম মানে না। ওই দেখুন দীপক রায় আসছে। আসেন আগে। ওই দেখুন স্যার দীপক রায় আসছে। চলুন স্যার আমরা এই দিক দিয়ে আক্রমণ করি। আসেন স্যার আসেন। আজ না হয় থাক গুরু, মনটা আমার ভারে ভারে কোক আছে। পুলিশ সুপার নিজে এসেছেন, তুমি আগ খোলে গুরু, বিশ্বাস করো আসবার সময় ছেলেটা খোল থেকে কিছুতেই নামতে চায় না। বউ বলল তুমি আজ যেও না, পাশে তুমি আগ করো, সেই ভয়ে আমি চলে এসেছি। তবু আমার মন সায় দিচ্ছে না। বলছি তো তুই বাড়ি চলে যা। রাগ করলে গুরু? না, রাগ করিনি, তুই বাড়ি যা, চলে যা। নিশ্চয় তুমি আমাকে ভীরু কাপুরুষ ভেবেছো। আমি তোমাকে দেখে দিতে চাই মাইকেল কাপুরুষ ভীরু নয়। আমি যাচ্ছি, তুমি সোমনাথকে নিয়ে এসো। আজ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। শোন, তুই দলবল নিয়ে পেছনের দরজা ভাঙার চেষ্টা করবি, আমি সামনে একা ইঞ্জিন ভাঙবো। দেরি করিস না, ওই তো জেল পুলিশ চলে আসছে। কিন্তু তুই একা চলে আয় তাড়াতাড়ি। এখানে কি যাও, ওদিকে যাই দেখো। কি সাহস রে বাবা, জানে পুলিশ অফিসার আজ নিজে আসছে। ওহ কি বুকের পাঠা রে বাবা। হ্যাঁ, বেটাদের প্রাণে কোনো মায়া নেই, জানে পুলিশ সুপার আজ নিজে আসছে। Yes, sir. ওই দেখুন স্যার, ওই দেখুন, ওই দীপক রায় আসছে স্যার। ওই যে দেখুন, ওই দেখুন। হ্যাঁ, রাতের অন্ধকারে ওকে ঠিক ধরা যাবে না। চলুন আমরা খুশি নেওয়া যাক। চলুন স্যার, ওই দেখুন। আমার বউ, আমার ছেলেটাকে তুমি দেখো দীপকদা, আমি চলে যাচ্ছি। অসৎ কর্মের শাস্তি আমি পেয়েছি। ওকে তোকে তো আমি বারবার নিষেধ করলাম, আমার সঙ্গে তুই আসিস না। নিয়তি, আমার নিয়তি আমাকে টেনে নিয়ে এসেছে। মাইকেল, মাইকেল, আমার খোকাকে, আমার খোকাকে তোর হাতে তুলে দেখলাম। ওকে তুমি অগণ বেকার হতে দিও না। মাইকেল,
আমি আমি এই তো তোর রক্ত ছুঁয়ে কথা দিচ্ছি, তোর স্ত্রী সন্তানের দায়িত্ব আমি নিলাম। শুধু তাই নয়, তোর এই অকাল মৃত্যুর জন্য দায়ী তাদের আমি ক্ষমা করব না। বেঈমান কল্যাণ চৌধুরী রক্ত দিয়ে তোকে আমি স্নান করব মাইকেল, তোকে আমি স্নান করাবো। না দীপক দা, ওনার কি দোষ? ওরা তো আইন শৃঙ্খলা রক্ষা করেছি। একটু একটু জল, আমাকে একটু জল দাও। আমার কাঁধে ভর দিয়ে চল মাইকেল। আমি আমি এখন এখানে জল কোথায় পাবো রে? তোকে বারবার বলার পরেও তুই গোয়ার্তমি করে তুই তোর জীবন দিয়ে দিলি মাইকেল, জীবন দিয়ে দিলি। মেশিমশাই আর মাসিমা সঙ্গে দেখা হয়েছিল তোর? না, ওনারা কাঁদছিলেন। কাদুক, তুই এমন নিষ্ঠুর কি করে হলি? তুই তো এমন ছিলি না। দেহ, দয়া, মায়া, ভালোবাসা। বাজে কথা থাক। তোর লোকজন কোথায়? লাইনের পাশে জঙ্গলের মধ্যে আছে। শীঘ্রই কাজ আরম্ভ করতে বল, দেরি করে কোনো লাভ নেই। কাজ আরম্ভ করব? বল, কি কথা বলতে চাস বল। আজ ফিরে গেলে হতো না? শুনলাম কল্যাণ নাকি পুলিশ বাহিনী নিয়ে ইতর বেঈমান কল্যাণী চৌধুরী, যা বলছি তুই তাই কর। ওদের তুই গাড়ি ভাঙতে হুকুম দিয়ে আয়। আমি তৈরি আছি বলছি। ওই কল্যাণ চৌধুরী না হয় দীপক রায় আজকের জন্যই অধ্যই শেষ রজনী। যা বলে আয়। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ এই দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসা অন্তর থেকে বিদ্বেষ। একটু এদিক চালিয়ে এসো। এদিক থেকে যেন চিৎকার দিলো, লোকেরা বলা বলি করছে কে যেন গুলি খেয়ে রাস্তার ওপাশে পড়ে আছে। কোথায় অন্ধকারে কিছুই আমি দেখতে পাচ্ছি না। ওগো একটু এগিয়ে দেখো না, কোথায় আমার দীপক, কোথায় আমার কে পড়ে আছে এখানে? আলোটা দিকে নিয়ে এসো না, দেখো না কে পড়ে আছে। দীপক
কে কে তোকে এমনি করে গুলি করলো হতভাগা? কাঁদছো কেন মা? আমি না হই নেই, কিন্তু তোমার কল্যাণ তো রইল মা। বাড়ি কেউ না। ওরে প্রচন্ড, তুই নিজের দাদাকে তুই খুন করে ফেললি। মা এসেছিস, তুই এসেছিস জল্লাদ। নিজের হাতে নিজের ভাইকে তুই খুন করলি। তুই এমন নিষ্ঠুর কি করে হলি কল্যাণ? ওকে তুমি বৃথাই দোষী করছো মা। ও তো কোনো দোষ করেনি মা, ও তোর আইনের রক্ষক ঝন্টু। যাবার বেলায় তোকে আমি একটা অনুরোধ করে যাচ্ছি রে ভাই। তোদের ওপর আলাদেরকে তুই বলি, লাঠি বন্দুক চালাবার আগে তারা যেন অনুসন্ধান করে দেখে